হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা তোমাদের জন্য জিকের একটা স্পেশাল ম্যারাথন ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কিছু কম্পিউটারের কোশ্চেন, কিছু সায়েন্সের কোশ্চেন, কিছু জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে মোবাইল চার্জার কি। প্রত্যেকে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, তার মধ্যে যে মোবাইল চার্জার রয়েছে সেটা কি। তো এক্ষেত্রে অ্যান্সার হবে, দেখো, মোবাইল চার্জার হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমার মানে কি? ট্রান্সফরমার হচ্ছে যদি কোনো উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে পরিণত করা হয় বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করা হয়, সেটাকে ট্রান্সফরমার বলা হয়। চার্জারের ক্ষেত্রে কি হয়? এখানে অনেক ভোল্টেজ আছে, 220 ভোল্ট আছে, কিন্তু সেটাকে আমাদের কম ভোল্টে পরিণত করতে হয়, সেই জন্য মোবাইল চার্জার হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। বাকিগুলো কিন্তু স্টেপ আপ নয়। স্টেপ আপ ট্রান্সফরমার যেগুলো আমরা বাড়িতে মানে আমরা যে ট্রান্সফরমার ব্যবহার করে থাকি, সেগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে আমরা যেটাকে কোনো আহ, বলতে পারি যে যে স্টেবিলাইজার বলে থাকি সেটাকে। ওকে, আর ইউপিএস তো আমাদের মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সার্ভিস বলা হয়, যেটা তুমি ব্যাটারি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন, স্লাইড রুল কোন ধরনের কম্পিউটার? স্লাইড রুল বলতে একটা কম্পিউটার থাকে, কম্পিউটারের মধ্যে যার মধ্যে মার্কিং করার জন্য স্লাইড রুল ব্যবহার করা হয়। এটা এক ধরনের অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কোনগুলো? যে কম্পিউটার শুধুমাত্র কোনো ডেটা, মানে কোনো তথ্য বা ইউনিট গুলোকে কালেক্ট করতে পারে, যেমন ক্যালকুলেটর বলো বা স্পিড মিটার বলো, যেখানে শুধুমাত্র স্পিডটাই মেজার করা যাবে, অন্য কিছু নয়। সেই ধরনের কম্পিউটার হচ্ছে অ্যানালগ কম্পিউটার। তো স্লাইড রুল হচ্ছে এক ধরনের অ্যানালগ কম্পিউটার। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর জব থেকে তোমরা এখন বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান তোমরা পেয়ে যাচ্ছ। এই দুটো বই তোমরা 250 টাকাতে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে, নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করে। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন পাবে। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাবে অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে। এই বই দুটো তোমাদের সামনে যে এক্সাম রয়েছে, ডাব্লিউবিপি, কেপি, রেলওয়েজ, এসএসসি, ডাব্লিউবিএসএসসি, পিএসসি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি বই দুটো কালেক্ট করে নাও, এবং সামনে অনেক এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলিতে কি ধরনের সার্কিট ব্যবহার করা হয়? কম্পিউটারের বিভিন্ন জেনারেশন রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তো থার্ড জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হয় আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার করা হতো, থার্ড জেনারেশনের কম্পিউটারে আইসি ব্যবহার করা হয়, আর ফোর্থ জেনারেশনের কম্পিউটারে মাইক্রোপ্রসেসর বা ভিএলএসআই ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন যেটা রয়েছে, ইউএলএসআই, এই ধরনের সার্কিট কোন প্রজন্মে ব্যবহার করা হয়? এটা আমাদের ফিফথ জেনারেশন কম্পিউটার, মানে প্রেজেন্ট জেনারেশন কম্পিউটার, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, সেখানে এই ধরনের সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে যে ইইজি ব্যবহার করা হয়, ইলেকট্রনিক ইলেকট্রিক কার্ডিওগ্রাফ যেটা হয়ে থাকে, ইইজি বয়, হার্টের এটা নিজে বের করার জন্য, এটা কি ধরনের কম্পিউটার? এটাও অ্যানালগ কম্পিউটার। আমি একটু আগেই যেটা বললাম, যার মাধ্যমে শুধুমাত্র কোনো ডেটা, পার্টিকুলার সেই ধরনের ডেটাই ব্যবহার করা যেতে পারে, যেমন স্পিড মিটার, ক্যালকুলেটর, সেই জিনিসগুলো অ্যানালগ কম্পিউটারের মধ্যে পড়বে। স্টপ ওয়াচ, ইইজি, এগুলো অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল। ডেটা প্রসেসিং এর জন্য কোন কম্পিউটার ব্যবহার করে? ডেটা প্রসেসিং মানে তুমি কোনো একটা তথ্য দিলে যে 2+3 উত্তর হয়ে সেটা তোমাকে যে 5 দেখাবে, এইটাকে ডেটা প্রসেসিং বলা হয়। এখানে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? এক্ষেত্রে বিএসসি কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। জাভা ল্যাঙ্গুয়েজ প্রথম কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করে? দেখো, মানুষের যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা রয়েছে, যার মাধ্যমে মানুষ কমিউনিকেট করে, সেরকম কম্পিউটারে যখন তুমি কোনো কিছু সফটওয়্যার তৈরি করবে, সেই সফটওয়্যার তৈরি করার সময় তোমাকে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। জাভা ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, আজকের দিনে ফোরটার্ন থেকে শুরু করে আমরা হচ্ছে পিনাকেল, বহু ধরনের আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সেই ধরনের ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমাদের তৈরি করা হয়েছিল যে অ্যান্ড্রয়েড, জাভা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। আগে দেখবে মোবাইলেও জাভা মোবাইল ব্যবহার করা হতো, যে নোকিয়া, যেসব ফোনগুলোতে জাভার মাধ্যমে। কোন প্রজন্মের কম্পিউটারে জাভা ল্যাঙ্গুয়েজ প্রথম ব্যবহার করা হয়েছিল? এক্ষেত্রে অ্যান্সার হবে ফিফথ জেনারেশন কম্পিউটারে প্রথম জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
প্রথম যান্ত্রিক কম্পিউটারের নাম কি? প্রথম যে কম্পিউটারটা তৈরি করা হয়েছিল তার নাম কি ছিল? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ই, মার্ক ওয়ান। জেনারেলি মার্ক নাম্বার বা ম্যাক নাম্বার ব্যবহার করা হয় শব্দের গতিবেগ মাপার জন্য। মানে কেউ যদি শব্দের গতিবেগে যায় তখন তাকে বলা হয় 1 ম্যাক স্পিডে যাচ্ছে। যদি 10 গুণ শব্দের স্পিডে যায় তাহলে 10 ম্যাক বলা হয়। সেরকম প্রথম যে যান্ত্রিক কম্পিউটার তৈরি হয়েছিল তার নাম ছিল মার্ক ওয়ান। ঠিক আছে? এছাড়া ইনিয়াক, এডিভ্যাক এগুলো এক ধরনের কম্পিউটার যেগুলো ভারতে তৈরি হয়েছিল। আবহাওয়া দপ্তরে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? আমাদের যেমন আলিপুর আবহাওয়া দপ্তর আছে, যেখানে প্রেডিক্ট করে যে আমাদের বিভিন্ন জিনিসের ভিত্তিতে করে যে কোনো বৃষ্টি হবে না, ঝড় ঝঞ্ঝাট হবে না, আবহাওয়া ভালো থাকবে। তার মানে সেক্ষেত্রে একাধিক ডেটাকে কালেক্ট করতে হয়। অ্যাটমসফিয়ার কেমন রয়েছে, হিউমিডিটি কেমন রয়েছে, এয়ার প্রেসার কেমন রয়েছে, বহু ধরনের তথ্যকে কম্বাইন করে এই ডিসিশন গুলো দেওয়া হয়। অর্থাৎ কম্পিউটারকে খুবই পাওয়ারফুল, শক্তিশালী হতে হয়। তাহলে এক্ষেত্রে কোন ধরনের কম্পিউটার ব্যবহার হবে? ডেফিনেটলি এগুলো হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হবে, যেগুলো জেনারেলি কিছু সুপার কম্পিউটার বা হাইব্রিড কম্পিউটারে আবহাওয়া দপ্তরে ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, তরল এবং গ্যাসীয় পদার্থের চাপের তারতম্য মাপার জন্য কোন কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয় তরল বা গ্যাসের চাপের তারতম্য মাপার জন্য। কোন জায়গায় চাপ বেশি রয়েছে বা কম রয়েছে সেগুলো প্রেডিক্ট করার জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। আইবিএম 360 কোন প্রজন্মের কম্পিউটারের সাথে যুক্ত? আইবিএম একটা কোম্পানি, সেই কোম্পানি প্রথম এই কম্পিউটার বানিয়েছিল আইবিএম 360। এটা থার্ড জেনারেশন কম্পিউটার। আইবিএম কোম্পানি প্রথম থার্ড জেনারেশনের কম্পিউটার বানিয়েছিল আইবিএম 360। সেটা ভীষণ পপুলার হয়েছিল এবং এর সাথেই আমাদের বিল গেটস এই প্রজন্মের কম্পিউটারের সাথে যুক্ত। ল্যাপটপ কোন ধরনের কম্পিউটার? দেখো, ল্যাপটপের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। ল্যাপটপ এই জন্য ডিজিটাল কম্পিউটার। আমরা টাইপ করতে পারি, মুভি দেখতে পারি, গান শুনতে পারি, সমস্ত ধরনের একাধিক কাজ করতে পারি। কিন্তু একাধিক ডেটাগুলোকে আমরা, যেগুলো আবহাওয়া দপ্তরের মতো, প্রসেস করতে পারি না। সেই জন্য ল্যাপটপ হচ্ছে ডিজিটাল কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার আমরা বললাম শুধুমাত্র এক ধরনের ডেটাকেই যেটা প্রসেসিং করে। আর হাইব্রিড কম্পিউটার একাধিক তথ্যকে নিয়ে প্রেডিক্ট করতে পারে, সেগুলোকে কম্বাইন করতে পারে। সেই জন্য হাইব্রিড কম্পিউটার বেশি পাওয়ারফুল। ওকে, আর আমাদের ল্যাপটপ ডিজিটাল কম্পিউটার। স্টেপড রেকনার কোন ধরনের কম্পিউটার? এটিও এক ধরনের অ্যানালগ কম্পিউটার। পরের প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রাম, প্রথম কম্পিউটার প্রোগ্রাম কে তৈরি করেছিলেন? দেখো, প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছিলেন অ্যাডা অ্যাগাস্টা। তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রাম, যেমন জাভা, কোবল যেসব ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছিলেন অ্যাডা অ্যাগাস্টা। ভারত কত সালে নতুন কম্পিউটার নীতি ঘোষণা করে? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রথম হয়েছিল 1984-এ। রাজীব গান্ধী এসে প্রথম ঘোষণা করেছিলেন। এই জন্য অনেক ক্ষেত্রে রাজীব গান্ধীকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়ে থাকে, কারণ রাজীব গান্ধীর হাত ধরেই ভারতে প্রথম কম্পিউটার আছে এবং তিনি যথেষ্ট আপডেটেড বা আপগ্রেডেড মানুষ ছিলেন। সেই কারণে ভারতে কম্পিউটার তার হাত ধরেই এসেছিল, যেটাই পরবর্তীকালে যখন আমাদের শেয়ার বাজার তৈরি হয়, আমাদের যখন মানে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তৈরি হয়, তখন সেটাও কম্পিউটারের মাধ্যমে সেন্সেক্স বা নিফটি তার সঙ্গে ইনক্লুডেড হয়েছিল। তো যাই হোক, এটা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে জওহরলাল নেহরু যখন প্রাইম মিনিস্টার হন, তার সময়ে ভারত নতুন কম্পিউটার নীতি ঘোষণা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি পশ্চিমবঙ্গে কম্পিউটার আনতে দেয়নি। সেই কারণে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ। প্রথম জেনারেশনের কম্পিউটারগুলিতে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো? অবশ্যই প্রথম জেনারেশন কম্পিউটারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে প্লাস মাইনাস যেগুলো হয়, মানে 0 1 যেগুলোকে বলা হয়, সেগুলোকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে এই যে ইংলিশ, বেঙ্গলি যেগুলো হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর সি++, এটা পরবর্তীকালের ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। বৈদ্যুতিক তারে ভোল্টেজ পরিমাপের জন্য কোন কম্পিউটার ব্যবহার করা হয়? ভোল্টেজ, যেটা আমাদের ভোল্টেজ মানে আমাদের 220 ভোল্ট বা 1 লাখ ভোল্ট, যেগুলো হাই টেনশন লাইন হয়ে থাকে, এগুলো পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় অ্যানালগ কম্পিউটার। কারণ শুধুমাত্র এক ধরনের কাজই করছে। আমরা একটু আগেই যেটা বললাম, যে যেটার মাধ্যমে শুধুমাত্র এক ধরনের ডেটা পরিমাপ করা যাবে সেগুলো অ্যানালগ কম্পিউটার হয়। যেমন স্টপ ওয়াচ, এরকম বৈদ্যুতিক তারের ভোল্টেজও অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পলের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন, ভারতে তৈরি প্রথম কম্পিউটার কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে তৈরি প্রথম কম্পিউটার হচ্ছে সিদ্ধার্থ। ঠিক আছে, ভারতে প্রথম যে কম্পিউটার এসেছিল তার নাম ছিল সিদ্ধার্থ। পেন্টিয়াম সিরিজের প্রসেসর কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়? দেখো, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4
পেন্টিয়াম এখনো কিছু কিছু কম্পিউটারে ব্যবহার হয়, যেগুলো খুব লো বাজেট এইসব ল্যাপটপ হয়, 15,000 16,000 টাকা যেগুলো ল্যাপটপ গুলো পাওয়া যায়, সেখানে পেন্টিয়াম সিরিজের প্রসেসর দেওয়া হয়, ভীষণ স্লো হয়। ওকে, তো এটা 4th জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে আমরা 5th জেনারেশন কম্পিউটার বা 6th জেনারেশন কম্পিউটারে রয়েছি, সেখানে পেন্টিয়াম সিরিজের প্রসেসর কিন্তু খুবই স্লো প্রসেসর হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ওহমের সূত্র মানে না? দেখো, ওহমের সূত্র মানে না যেগুলো অর্ধ পরিবাহী হয়ে থাকে। ওহমের সূত্র কি বলেছে? যে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ মানে বিদ্যুৎ পরিবহন হয়, তাহলে যত বেশি বিদ্যুৎ পরিবহন হবে, তার রোধ তত বেশি হলে সেটি বেশি তাপ উৎপন্ন করে। কিন্তু তার অপোজিট যদি হয়, সেগুলো যেগুলো পরিবাহী নয়, অর্ধ পরিবাহী হয়, তারা কিন্তু ওহমের সূত্র মানে না। তাহলে এখানে 4টে অপশনের মধ্যে অর্ধ পরিবাহী কে রয়েছে? একমাত্র সিলিকন রয়েছে, সেই কারণে অ্যান্সার হবে সিলিকন। জার্মেনিয়াম, সিলিকন অর্ধ পরিবাহী, এরা ওহমের সূত্র মানে না। বাকি অ্যালুমিনিয়াম, তামা, রূপো এগুলো মেটাল, এরা সবাই কিন্তু ওহমের সূত্র মেনে চলে। নিউট্রাল তারের বর্ণ কি? 3 ধরনের তার হয়, ফেজ, নিউট্রাল আর আর্থিং। তার মধ্যে নিউট্রাল তারের বর্ণ হয় হালকা নীল রঙের। ঠিক আছে, এটা নিউট্রাল তার, মানে ফেজ লাইন যেখান দিয়ে কারেন্ট যায়, নিউট্রাল যেটা দিয়ে কারেন্ট ফিরে যায়, সেটাকে আমরা নিউট্রাল তার বলে থাকি। তার কালার হয় হালকা নীল। ফেজ তারের কালার লাল হয়ে থাকে, আর আর্থিং তারের কালার জেনারেলি সবুজ হয়ে থাকে। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? আমরা যে ফিউজ কম ঘরে কোনো যে মানে মেন সুইচ থেকে লাইন কারেন্ট আসার সময় একটা সরু তারের মধ্য দিয়ে যে কারেন্ট পরিবহন হয়, সেটাকে ফিউজ তার বলা হয়। মানে হঠাৎ করে যদি বাড়ির মধ্যে কোনো কিছু তাপ বেশি উৎপন্ন হয়, ফিউজ তারটা গলে গিয়ে বিদ্যুৎ পরিষেবাটাকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ যাতে খুব কম তাপেই যাতে গরম হয়েছে, তার মানে অবশ্যই গলনাঙ্ক নিম্ন হতে হবে। সেই কারণে গলনাঙ্ক নিম্ন, তার মানে দুটো অপশনে রয়েছে গলনাঙ্ক নিম্ন। এবার ফিউজ তারের ক্ষেত্রে কি হবে? রোধ যত বেশি হবে, তত তার মধ্য দিয়ে বেশি তাপ মানে বিদ্যুৎ যেতে পারবে। সেই কারণে অ্যান্সার হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। রোধ যদি নিম্ন হয়, বেশি পরিমাণে কারেন্ট চলে যাবে, সেক্ষেত্রে জিনিসের ক্ষতি হতে পারে। সেই জন্য উচ্চ রোধ হবে এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হবে ফিউজ তার। ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে? দেখো, ট্রান্সফরমার কাজ করে পারস্পরিক আবেশের ভিত্তিতে। কেউ যদি ট্রান্সফরমার খুলে দেখো, তার মধ্যে বিভিন্ন কয়েল থাকে, যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রাখা থাকে, একে অপরের সাথে আবেশ তৈরি করে, যার মাধ্যমে যদি আবেশের পরিমাণ বাড়ানো হয়, তাহলে ভোল্টেজ বাড়ে, আর যদি আবেশের পরিমাণ কমানো হয়, তাহলে ভোল্টেজ কমে। এই জন্য ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়ানো এবং কমানো হয়ে থাকে। স্টেপ আপ এবং স্টেপ ডাউন দু ধরনের ট্রান্সফরমার হয়ে থাকে। কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশি মাপা হয়? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, তড়িৎ শক্তি। কিলোওয়াট ঘন্টাকে আমরা সোজা ভাষায় বলি ইউনিট। মানে আমাদের যে বাড়িতে যে কারেন্ট আসে, বাড়িতে যে বিদ্যুৎ পরিষেবা হয়, বলে কত ইউনিট কারেন্ট পড়লো। ঠিক আছে, কত ইউনিট কারেন্ট পড়লো সেই অনুযায়ী বাড়িতে বিল আসে। তো কিলোওয়াট ঘন্টা হচ্ছে 1 ওয়াট। ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক। তাহলে কিলোওয়াট মানে 1 কেজি, মানে 1000 গ্রাম। 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট। 1000 মানে মানে 1000 ওয়াট কোনো যদি কাজ ক্ষমতা হয় 1 ঘন্টা ধরে হয়, তখন বলা হয় 1 ইউনিট কাজ করেছে। এবার দেখো, ক্ষমতা ইন্টু সময় যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে সেটা কার্য হয়। কার্য আর শক্তির একক একই একই, সেই জন্য হচ্ছে তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে আমাদের পাওয়ার, যেটাকে ওয়াট বলে থাকি। ওকে, আর তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ারের ইউনিট। কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তি বা মানে তড়িৎ যে কার্য হয়ে থাকে সেটা। আর শক্তি আর কার্য একই ইউনিট। বিরতিযুক্ত তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য কোন কোষ ব্যবহার করা হয়? বিরতিযুক্ত তড়িৎ প্রবাহ মানে এসি কারেন্টের কথা বলছি। এসি অল্টারনেটিভ কারেন্ট একবার আসে একবার অফ হয়, তার জন্য ব্যবহার করা হয় লিকল্যান্স কোষ। লিকল্যান্স কোষের মাধ্যমে আমরা বিরতিযুক্ত মানে এসি কারেন্ট আমরা পেতে পারি। হুইস্টন ব্রিজ কোন রাশি পরিমাপে ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ। হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা যে রোধ আমরা জানি না, সেগুলোকে ব্যবহার করা হয়। 4 কোণে মানে 4টে কোণে যদি 3টে রোধ দেওয়া থাকে, হুইস্টন ব্রিজ কানেক্ট করলে চতুর্থ যে রোধ, যেটা আমাদের অজানা রোধ, সেই অজানা রোধকে আমরা পরিমাপ করতে পারি হুইস্টন ব্রিজের সাহায্যে। এবার এটা তোমরা যদি 11 12 কারো যদি ফিজিক্স থাকে, তাহলে তোমরা হুইস্টন ব্রিজ সম্পর্কে জানবে। আর যদি না জানো, শুধু জেনে রাখবে হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা অজানা রোধকে পরিমাপ করতে পারি। ওকে, পরবর্তী প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে প্রদত্ত উপাদানগুলি কোনটি দ্বারা গঠিত? জেনারেলি এটা টাংস্টেন দ্বারা গঠিত হয়। বৈদ্যুতিক বাল্ব যে হয়, তার মধ্যে যে ফিলামেন্টটা থাকে, মানে কোনো বাল্বের মধ্যে দেখবি সরু ধরনের একটা থাকে, যেটা গরম হয়ে গিয়ে আমাদের মানে তাপ বা আমাদের আলো প্রদান করে থাকে।
এটা জেনারেলি টাংস্টেন ধাতুর হয়ে থাকে। এবার এই টাংস্টেন ধাতু কি হয়, এর মধ্যে উচ্চ রোধ হয়, এবং উচ্চ রোধ হওয়ার কারণে আর উচ্চকরণাঙ্ক যুক্ত হয়। উচ্চ রোধ হওয়ার কারণে কি হবে, সেটা বেশি রোধ কারণে গরম হয় এবং গরম হয়ে তাপ বিকিরণ করে, ফলে আমরা লাইট দেখতে পাই। এটা টাংস্টেন ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে। বিভব প্রভেদ মাপার যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। বিভব প্রভেদ আমাদের ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। বিভব প্রভেদ আমরা এভাবে কম্পেয়ার করতে পারি, দুটো একদিকে মানে উঁচু একদিকে নিচু, দুটো জায়গায় ডিফারেন্স মাপার জন্য বিভব প্রভেদ, যার ইউনিট হচ্ছে ভোল্ট, ভোল্ট মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে, ভোল্টা মিটার নয় ভোল্ট মিটার। গৃহস্থলীর বৈদ্যুতিন বর্তনীতে ফিউজ কোনটির সাথে যুক্ত থাকে? খুব গুরুত্বপূর্ণ। ফিউজ তারকে সবসময় যুক্ত করা হয় লাইভ লাইনের সাথে। কেন? কারণ যদি আর্থ লাইনের সাথে, আমরা যদি নিউট্রালের সাথে, দেখো আর্থ লাইনের সাথে যুক্ত করা না যুক্ত করা একই ব্যাপার, কারণ আর্থ লাইন দিয়ে কোনো কিছু সেভাবে এক্সট্রা যে কারেন্ট হয় সেটা যায়, ফলে সেখানে ফিউজ দিয়ে লাভ নেই। এবার তুমি যদি নিউট্রাল তারে ফিউজকে যুক্ত করো, তার মানে সমস্ত কিছু বাড়ির মধ্যে পুড়িয়ে টুড়িয়ে ছাই করে দেওয়ার পরে যখন ফিরে আসবে নিউট্রাল তারে, তো লাভের লাভ কিছু হবে না। ওই জন্য লাইভ তারে দিয়ে দেওয়া হয়। কেন ফিউজ? কারণ ওখানে যদি হঠাৎ বেশি কারেন্ট আসে, ফিউজ সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবে, যাতে ভেতরে ফেজ ক্লিয়ার ভেতরে কারেন্ট যেতে না পারে। ওকে, সেই জন্য ফিউজ তারকে লাইভ লাইনে যুক্ত করা হয়ে থাকে। তড়িৎচালক বলের একক কি? আমরা এক্ষুনি বললাম, ভোল্ট, যেটা মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।